যেখানে এমপি হয়ে বলার কথা সেখানে গিয়ে তৃণমূল এমপিরা কথা বলতে পারছে না। সিএ নিয়ে যখন হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যখন হয়েছে, একটা কথা বলেনি। আর এখানে এসে বেচারি আমাদের মহিলা পঞ্চায়েতের প্রধানকে হুমকি দিচ্ছে, তাই তো? হ্যাঁ, ওখানে গিয়ে পেচ্ছাপ করলে যেখানে বলার কথা, আর পাড়ায় এসে মস্তানি করছে। ও পুরনো কথা আছে না, কুত্তা भी अपने मोहल्ले में शेर बन जाता है। এবার লোকসভা ভোটে হাইটেনশন কেন্দ্র হতে চলেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। গত কয়েকদিন পূর্বে ভগবানগোলা হাবাসপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান এক মহিলাকে হুমকি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জনাব আবু তাহের খান। তার হুমকির জবাব দিলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম তীব্রভাবে আক্রমণ করলেন আবু তাহের খানকে। তিনি বলেন, যেখানে এমপি হয়ে বলার কথা সেখানে তৃণমূল কংগ্রেসের এমপিরা বলতে পারে না, সেখানে তারা পেচ্ছাপ করে দেয়। তারা সিএএ নিয়ে বলে না, ইউনিয়ন সিভিল কোড নিয়ে বলে না, আর এখানে এসে এক মহিলা প্রধানকে হুমকি দিচ্ছে। আর যেখানে বলার কথা সেখানে তারা পেচ্ছাপ করে দেয়। এইভাবে তীব্র আক্রমণ করলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে ভগবানগোলার এক সভায় হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের এক মহিলা প্রধানকে হুমকি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খান। তারই আজকে পাল্টা জবাব দিলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। তিনি কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কারণ এটা একটা, আমরা সাধারণত বলি জেনারেল ইলেকশন, সাধারণ নির্বাচন, কিন্তু এটা সাধারণ নির্বাচন নয়। আইনে বলছে সাধারণ নির্বাচন, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝেছি এবার একটা অসাধারণ নির্বাচন। কারণ ওই যে বিজেপি বলে না, এক দেশ এক ভোট, হ্যাঁ, আসলে ওরা বলতে চেয়েছে এই ভোট শেষ ভোট। এরপরে যদি বিজেপি জিতে আসে, আরএসএস যদি হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যায়, তাহলে আর ভোট টোটের দরকার হবে না। তার রিহার্সাল আমাদের রাজ্যে হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনে, পুর নির্বাচনে বিজেপি তার ছোট ভাই তৃণমূলকে দিয়ে, ছোট বোনকে দিয়ে ইতিমধ্যে আমাদের গণতন্ত্রের অধিকার কিভাবে কেড়ে নেওয়া হয়, পুলিশকে দিয়ে, বিডিওকে দিয়ে, এসডিওকে দিয়ে, এসডিপিওকে দিয়ে, ডিএমকে দিয়ে, ইলেকশন কমিশনকে দিয়ে করেছে। তাহলে বিজেপি জিতলে যেটা করবে, একেবারে ভারতের প্রশাসনের সব অংশকে দিয়ে আমাদের যেটুকু অধিকার আছে, আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে, সে অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে, ইতিমধ্যে ঘোষণা করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে দেশকে বাঁচাতে হবে। আর দেশ মানে আমাদের কাছে একটা ম্যাপ নয়, ওরা এরকম করে এখন ভারত একটা ম্যাপ বানিয়ে দেয়। দেশ মানে হচ্ছে দেশের মানুষ। আর দেশের মানুষ মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসিক, সবাই, বাঙালি, অবাঙালি, মণিপুরি, তেলেগু, তামিল, মালায়ালি, সবাই। কারণ বলি আমরা দেশের স্বাধীনতা আন্দোলনের সময় এই সব ভাষা, সব ধর্ম, সব জাতির মানুষ আমরা এক কাট্টা হয়েছিলাম ইংরেজের বিরুদ্ধে। আমাদের রাজনৈতিক মত আলাদা ছিল। গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস বলতো অহিংস পথে, আমরা বলেছি অহিংস পথে হবে, সহিংস পথে হবে। মত আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই ছিল, ইংরেজ সাম্রাজ্যবাদকে তাড়াতে হবে, গোলামি থেকে দেশটাকে মুক্ত করতে হবে। আর ঠিক বিজেপি আরএসএস এর উল্টো, কারণ তারা বলেছিল ইংরেজরা ভালো। এই যখন বলছে না কৃষ্ণনগরের রাজমাতাকে প্রাপ্তি করে দিয়ে, বলছে উল্টোটা বলছে যে ইংরেজ এসে সনাতন ধর্মকে বাঁচিয়ে দিয়েছিল। তা আমরা ধর্মকে ব্যবহার করে ওরা সাম্রাজ্যবাদে গোলামি করছে। ক্ষুদিরাম, নেতাজি, প্রফুল্ল চাকি, আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, যারা শহীদ হলেন, যারা দেশকে লড়াই নেতৃত্ব দিলেন, সে মৌলানা আবুল কালাম হতে পারেন, পণ্ডিত মতিলাল নেহরু, জওয়াহরলাল নেহরু হতে পারেন, মুজাফফর আহমদ হতে পারেন, তাদেরকে অপমান করছে। কেন ইংরেজকে তাড়িয়েছিলাম? কারণ আমরা বলেছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের পোশাক আলাদা, ভাষা আলাদা, খোরাক আলাদা, রীতিনীতি আলাদা, কিন্তু তারপরেও আমরা গোটা দেশের মানুষ এক। ওরা এই যে মব মিটিং করছে, কে কি খায় এটা নিয়ে, কে কি পড়ে, কোন ভাষায় কথা বলে, এটা নিয়ে তো ভাগাভাগি করছে। এটা দেশটাকে দুর্বল করার জন্য। দেশের মানুষ যদি এক কাট্টা হয়, তাহলে দেশটা সবল হয়।
আর দেশের মানুষ যদি ভাগ হয়ে যায় নিজেদের মধ্যে, তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে। একটা পরিবারের মধ্যেও যদি 4 জন 5 জন 10 জন থাকে, পরিবারের যে কর্তা তার কি কাজ হবে? সবার মধ্যে যাতে একতা হয়, এক ভাব হয়, ঐক্যবদ্ধ হয়ে থাকে, তবে পরিবারে শান্তি থাকবে। আমাদের দেশে এমন পরিবারের কর্তা হয়েছে এই মোদি, অমিত শাহ, যোগী, যারা বলছে হিন্দু, মুসলমান, মণিপুরি, মেইতি, নাগা, কুকি এসব আলাদা করে ভাগাভাগি করে নিজের মধ্যে ঝগড়া লাগে দাও। তার মানে সেই পরিবারের কর্তা ঠিক নয় যে পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা পাকিয়ে দেয়, পরিবারের শান্তি নষ্ট করে। তাহলে আজকে যারা দেশের শান্তি নষ্ট করছে আর দেশের মানুষের মধ্যে ঐক্যের বিরোধ করছে, তারাও ঠিক নয়, তাদেরকে সরাতে হবে। এই জন্য আমরা এককাট্টা হয়েছি যে আজকে আমাদের দেশের মসনদ থেকে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে হবে। এই ব্যাপারে সিপিআইএম এবং জাতীয় কংগ্রেসের মধ্যে কোনো তফাৎ নেই, একটা মতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দ্বিতীয় শুধু সরানো না, তা তো নয়, যাতে দেশটা ওই সব ধর্মের, সব ভাষার হয়, সব মানুষের অধিকার হয়, কাজের অধিকার, রুটিরুজির কথা বলছিলেন, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, রাস্তাঘাট, রেল লাইন, হাসপাতাল, সরকারের কাছ থেকেই তা। একটা মানুষকে চিকিৎসা করতে হলে হাসপাতালে বেড পাওয়া যায় না। এই মুর্শিদাবাদের নামে জেলা হাসপাতাল, আমি ইসলামপুরে গিয়েছিলাম, বললো আপনাদের সময় হাসপাতাল ঠিক ছিল, অপারেশন হতো, সব হতো, এখন ডাক্তারই নেই। আমাদের হেলথ সেক্টরগুলো চৌপাট হয়ে গিয়েছে। আমাদের স্কুলগুলোর কি অবস্থা বলুন? যদি সরকারি ব্যবস্থাপনায় স্বাধীনতার পরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা না হতো, তাহলে আমার মতো ঘরের ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারতাম না, বিশ্ববিদ্যালয়ে কোনোদিন যেতে পারতাম না, বিশ্ববিদ্যালয় থেকে পাস হতে পারতাম না। আজকে মোদি আর মমতা মিলে সরকারি ব্যবস্থাপনায় স্কুল হোক, প্রাইমারি হোক, মাদ্রাসা হোক, জুনিয়র হাই হোক, হায়ার সেকেন্ডারি হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, এই সবটাকে তছনছ করে দিচ্ছে। মোদী সরকার নতুন জাতীয় শিক্ষা নীতি নিয়ে এসে বলেছে 2035-এর পরে আর কোনো সরকারি কলেজ থাকবে না। যাদের বাপ মায়ের কড়ি আছে তারা ফেলো করি মাফতে। সে তো অনেকের এমন টাকা আছে, সে কানাডায় গিয়ে, অস্ট্রেলিয়া গিয়ে, ইংল্যান্ডে গিয়ে পড়তে পারে। কিন্তু আমাদের গরিবের ঘরের ছেলেমেয়েরা, কৃষকের ঘরের ছেলেমেয়েরা, শ্রমিকের ঘরের ছেলেমেয়েরা, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা, নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করবে? ওরা সরাসরি বলছে, আর তৃণমূল কি করছে? পেছনের দরজা দিয়ে স্কুলে শিক্ষক নিয়োগ, মাদ্রাসায় শিক্ষক নিয়ে এমন দুর্নীতি করেছে, 10 বছর ধরে এসএসসি হচ্ছে না, মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়েছে, নিয়োগ হচ্ছে না। যাদের শিক্ষক হওয়ার কথা সব পাস করে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, ধর্ণা দিচ্ছে, আর ওদিকে নিলাম করে দিল চাকরিগুলোকে সব। তার মানে কি, এই 10 বছর একটা স্কুলে বা মাদ্রাসায় যদি শিক্ষক না আসে, 15 বছর পরে সেখানে ছাত্রও আসবে না। তাহলে ওই বিল্ডিংগুলো সব ওরা সিন্ডিকেট রাজ, সেগুলোকে রিয়েল এস্টেট, তখন সেগুলোকে ক্লাব ঘর বানাবে, সেগুলোকে প্রমোট করবে। তাহলে আমাদের ঘরের ছেলেমেয়েরা কোথায় যাবে? এটা যদি স্কুল কলেজ নয়, হাসপাতালগুলো এরকম ব্যবস্থা করবে, ডাক্তার থাকবে না, নার্স থাকবে না, ওষুধ থাকবে না, ওটি থাকবে না। আপনার যদি টাকা থাকে নার্সিংহোমে যান, প্রাইভেট হাসপাতালে যান, ব্যাঙ্গালোরে যান, ভেলোরে যান, তাহলে এখানে চিকিৎসা হবে না। তাহলে কাদের অসুবিধা হচ্ছে? মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, সাধারণ মানুষ। এইটা থেকে নজরটা ঘুরিয়ে ওরা কি করছে দেখো, প্রতিদিন বিজেপি তৃণমূলের মধ্যে একদম ধমাসান যুদ্ধ হচ্ছে। রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মধ্যে রোজ যুদ্ধ হচ্ছে, কি দিয়ে না? কলেজ, বিশ্ববিদ্যালয়, উপাচার্য নিয়ে। আসলে দুজনে মিলে বিশ্ববিদ্যালয় তুলে দিচ্ছে, স্কুল তুলে দিচ্ছে, মাদ্রাসা তুলে দিচ্ছে, আর কাগজে নাটক করার মধ্যে হচ্ছে কত ঝগড়া হচ্ছে। কিসের ঝগড়া? যখন ইউপিএ 1 মনমোহন সিং প্রধানমন্ত্রী, আমি নিজে তখন এমপি কলকাতা থেকে, তখন আমরা বাইরে থেকে সমর্থন করেছিলাম, কোনো মন্ত্রিত্ব পদ নিইনি। কেন? যাতে 100 দিনের কাজের আইনটা হয়, যাতে সাচার কমিটি তৈরি হয় যে মুসলমানদের অবস্থা কি, তার জন্য কি করণীয় আছে, যাতে আদিবাসীদের জমির অধিকার হয়, এই যে আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়, এগুলো তো করেছিলাম আমরা। আর অনেক কথা আছে, কিন্তু ওরা কি করলো? আমরা করলাম 100 দিনের কাজের আইন, মোদি এসে বললো এইটাকে কমাতে হবে বরাদ্দ, আর তৃণমূল এসে করলো এটাকে চুরি করতে হবে। তাদের উদ্দেশ্য পরিষ্কার তো। আমরা এটা গড়লাম, ওরা সেটা ভাঙছে। কিন্তু মোদি কি বলছে? 70 সাল মে কুছ নেই হুয়া। তার মানে নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, জ্যোতি বসু, এই সব কোনোটা কিচ্ছু মানছে না। ও বলছে যেন ও এসছে বলে
ও জন্মেছে বলে দেশটা জন্মালো, নাহলে দেশটাই জন্মাতো না। আর মমতা তাই বলে না, আগে কিছু হয়নি, 34 বছরে কিছু হয়নি, আমি এসছি বলে হচ্ছে। এরা হচ্ছে ফাসিস্ট, এরা হচ্ছে স্বৈরতান্ত্রিক, এরা অন্য কাউকে কোনো ক্রেডিট দিতে চায় না, সবটা মনে করে তাদের জন্য। এই জন্য এখন ভোটে বলছে না মমতা আমাকে দেখে ভোট দিন। আচ্ছা তোমাকে দেখে একটু ভোট দেওয়া হয়েছিল, তারপরে পার্থ চ্যাটার্জি যখন টাকা কামালো, ওই ওর পিতা ছিল না, বান্ধবীদের খাটের তলা থেকে ফ্ল্যাট থেকে টাকা বেরোলো, তাহলে মানুষ তোমাকে দেখে ভোট দিল তোমার মুখ দেখে, আর পার্থ চ্যাটার্জি তোমার মুখ দেখে টাকা কামালো, তাহলে মানুষ কেন বলবো? যদি প্রিয় মল্লিক রেশন, আচ্ছা বামপন্থীরা যখন ছিল, ইউপিএ ওয়ান গভর্নমেন্ট যখন ছিল, আমরা বললাম খাদ্যের অধিকার, সব মানুষের খাদ্যের অধিকার থাকবে, তথ্যের অধিকার, জানার অধিকার, শিক্ষার অধিকার, এগুলো হচ্ছে অধিকারের প্রশ্ন। ওরা এসে সেই অধিকারগুলো কেড়ে নিচ্ছে। ওরা কি করলো? যদি প্রিয় মল্লিক আটা খাওয়ানোর নাম করে পচা গম, কত লোক অসুস্থ হয়ে গেল। মিড ডে মিলের খাবার চুরি করলো, রেশনের খাবার চুরি করলো, কোটি কোটি টাকা উপার্জন লাভ করলো, দেশে বিদেশে পাঠালো, এখন জেলে আছে। এই তৃণমূলের কোনো লজ্জা আছে? শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আরো অনেকে আছে, নাম বলে সব জেলের মধ্যে ঢুকে গেছে, তাই তো? কংগ্রেস আর সিপিএম এর মধ্যে আর একটা মিল আছে, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে তারা লড়াই করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেলে গিয়েছে, তারপরে নেতা হয়েছে। আর তৃণমূল বিজেপি আগে নেতা হয়েছে, তারপরে জেলে গেছে। অনেক উদাহরণ আছে, যাকে ক্যান্ডিডেট হয়ে গেলে না বেশি বলতে নেই। অনেক বলেছেন আমি বেশি বক্তৃতা করবো না, বরঞ্চ হাঁটবো। আপনাদেরকে তো নতুন করে বলতে হবে না যে কেন কাজ করবেন, কেন ভোট করবেন। আর আমি যে বলতে পারি সেটা আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, আচ্ছা এটা তো পাড়া আমবাগানের নিচে মহল্লায় আছি, বাগে আছি, এখানে বলে কিরা যেখানে বাঘ সিংহর নাম করে পার্লামেন্টকে চিড়িয়াখানা বানিয়ে দিয়েছে, সেইখানে গিয়ে বলতে হবে। আর সেখানে গিয়ে বলতে পারি তো, চোরকে চোর বলেছি, দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলেছি, সে রাজনাথ সিং হোক, নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, তৃণমূলের চোর চোরটা হোক, কাউকে আমরা বলতে ভয় পাই না। আর অধীর সেলিম যদি জুটি বাঁধে, তাহলে শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটাকে আমরা ঠিক করবো, আপনারা ঠিক করবেন। অনেক ছোটখাটো বিষয় থাকতে পারে, কে কবে বিয়েতে ডেকেছে, কে কখন কার মাইয়াতে গেছে, কে কার সঙ্গে কথা বলেনি, বাজারে দেখা হয়েছে, এই সব কথা এটা নয়। এটা দেশ বাঁচানো আর তৃণমূল আর বিজেপিকে একসঙ্গে তাড়ানো, তাই তো? সেজন্য ছোটখাটো ব্যাপার নিয়ে আবার পরে কথা হতে পারে। আমার ভালো লাগলো নজরুল সাহেব বললেন, এবং এখানে মুর্শিদাবাদ এক সময় গোটা বিশ্বের মধ্যে মুর্শিদাবাদের নাম ছিল, ঐতিহ্য ছিল। ইউরোপের যে কোনো শহর থেকে এই মুর্শিদাবাদের গ্রাম অনেক এগিয়ে ছিল। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কতগুলো বিশ্বাসঘাতককে ব্যবহার করে নিয়ে আমাদের স্বাধীনতাকে খর্ব করলো। নবীনচন্দ্র সেনের কবিতা ছিল ওই পলাশীর প্রান্ত নিয়ে, বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। আর আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি আছে। এই যে মোদী, অমিত শাহ, তারা আমাদের রাজ্যে তৃণমূলের বিশ্বাসঘাতকদের ব্যবহার করে নিয়ে তারা আমাদেরকে লুট করার ব্যবস্থা করে। দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট। কোনো লুটেরাকে ধরবে না। আর এখানে পুলিশ, এসডিপিও, আইসি, আমি এখানে আপনাদের সামনে বলছি, মনে রাখবেন মুর্শিদাবাদের প্রার্থী মোহাম্মদ সেলিম আর বহরমপুরে অধীর চৌধুরী। চিফ ইলেকশন কমিশন থেকে গোটা দেশের মিডিয়ার নজর এই মুর্শিদাবাদ জেলায় থাকবে। যেখানে এমপি হয়ে বলার কথা, সেখানে গিয়ে তৃণমূল এমপিরা কথা বলতে পারছে না। সিএ নিয়ে যখন হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যখন হয়েছে, একটা কথা বলেনি। আর এখানে এসে বেচারি আমাদের মহিলা পঞ্চায়েতের প্রধানকে হুমকি দিচ্ছে, তাই তো? হ্যাঁ, ওখানে গিয়ে পেচ্ছাপ করলে যেখানে বলার কথা, আর পাড়ায় এসে মস্তানি করছে। ও পুরনো কথা আছে না, কুত্তা भी अपने मोहल्ले में शेर बन जाता है। এর চেয়ে বেশি আমি কিছু বলবো না, আপনারা জবাব দেবেন। আজ থেকে ঠিক 1 মাস একসঙ্গে এরা বলেছেন, ব্লকে বসা হয়েছে, ব্লক লেভেলে আমাদের বামপন্থ এবং কংগ্রেসের কোঅর্ডিনেশন করতে হবে, এখানে কর্মী সভা, তারপরে অঞ্চল ভিত্তিক করতে হবে,
তারপরে বুথ ভিত্তিক করতে হবে। এবারের মজা হচ্ছে, আপনারা দেখেছেন কি কংগ্রেস এবং সিপিএম বা বামফ্রন্টের নেতারা বসে আলোচনা করে প্রেস কনফারেন্স করে হাতে হাত ধরে দাঁড়িয়ে কোনো আসন সমঝোতা হয়েছে? পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা থেকে এখানকার মানুষ ঠিক করে দিয়েছেন, যদি লড়তে হয় তাহলে একসাথে লড়তে হবে, এক কাট্টায় লড়তে হবে। আর যদি ঠিক মতো ঐক্যবদ্ধ হতো তাহলে মালদা এবং মুর্শিদাবাদে আমাদের জেলা পরিষদ বাম এবং কংগ্রেসের নেতৃত্বে হতো, তৃণমূল কলকে পেত না, বিজেপি কলকে পেত না। সেই শিক্ষা থেকে মানুষের চাপে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা নেতারা আপনাদের কুর্নিশ করছি এবং এই ভরসা দিচ্ছি আপনাদের এই ঐক্যের ভাবনাকে আমরা সম্মান করব এবং সবাই মিলে একসঙ্গে লড়বো। লড়বো তো? হবে লড়াই?